নমস্কার গৌতম দা। নমস্কার অভিক। খুব মনে পড়ছে ইন্দ্রদার কথা, মানে আপনার সঙ্গে আমার সেইভাবে প্রথম দেখেছি আপনাকে। ইন্দ্রদা আপনাকে বেশ কি বলবো, একসঙ্গে স্নেহ সমীহ দুই করতেন। সমীহ করতেন না, যাই না, কিন্তু স্নেহ করতেন ঠিকই, প্রবল স্নেহ করতেন এবং মাঝে মাঝে বকাঝকাও করতেন। এবং শান্তিনিকেতনে সুবর্ণরেখা দোকানটা তো একটা বেশ, ওটা একটা কালচারাল সেন্টার হিসেবে গড়ে উঠছিল, কিন্তু সেইটার পেছনে তোমার অবদান আছে আমি শুনেছি। কি হয়েছিল মানে যখন সূত্রপাত, অম্লান দত্ত আগ্রহী ছিলেন? ওটা একটা বিশ্বভারতীর প্রশাসনিক ইতিহাসের সন্ধিক্ষণে হয়েছিল, এই অর্থে যে অম্লান দত্ত তখন উপাচার্যর পদ ছেড়ে দিয়েছেন, চলে যাবেন, ওর বাড়িও ছেড়ে দিয়েছেন এবং রতনপুরীতে আছেন। আর নিমাই সাধন বোস ঠিক এসছেন, উনি তার আগের দিন যোগ দিয়েছেন, নতুন উপাচার্যের বাড়িতে স্থিত হয়েছেন। এইরকম একটা দিনে সুবর্ণরেখার উদ্বোধন হলো এবং তখন বিশ্বভারতী এমন একটা সুস্থ পরিমিতি বোধ ছিল যে উপাচার্য, বিদায়ী উপাচার্য বা প্রাক্তন উপাচার্যকে আনবার জন্য একটা গাড়িও পাওয়া যাচ্ছিল না। একটি গাড়ি, সেটি উপাচার্য মশাইকে, নিমাই সাধন বসু মশাইকে নিয়ে সুবর্ণরেখায় এলো। তখন আমাকে ইন্দ্রদা নিশ্চয়ই না অন্য কেউ ফিসফিস করে বললেন যে অম্লানবাবুকে তো আনতে হবে, নাহলে তো আমরা উনি যে হাঁটতে হাঁটতে রতনপুরীতে আসতে আরম্ভ করবেন। তখন নিমাইবাবুর অনুমতিক্রমে উনি খুব জেনারাসলি বললেন, হ্যাঁ অম্লানদাকে নিয়ে আসুন। সে গিয়ে অম্লান দত্তকে নিয়ে এলেন এবং এটা আমাদের পক্ষে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। আজকের বিশ্বভারতী যেটা প্রায় ভাবা যাবে না, যে বিদায়ী উপাচার্য এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য দুজনে মিলে একেবারে পরম সৌহার্দ্যের ভিতরে বিশ্বভারতীর চত্বরের জন্য একটা রকম চমৎকার, যাকে স্টেট অফ আর্ট বইয়ের দোকান বলা উচিত তত সেই সময় হিসাবে, স্টেট অফ আর্ট বইয়ের দোকানের উদ্বোধন করলেন। আমার মনে আছে নন্দিতাদি, শ্যামলদার স্ত্রী নন্দিতা সরকার, উনি বেদমন্ত্র উচ্চারণ করেছিলেন এবং উদ্বোধনের পরে সামান্য মিষ্টিমুখের, সত্যিই সামান্য মিষ্টিমুখেরও আয়োজন ছিল। আবার গাড়ি করে অম্লানবাবুকে রতনপুরীতে নামিয়ে নিমাইবাবু চলে গেলেন। এই ছোট্ট ঘটনা কিন্তু মনে আছে যে একটা। এটা হচ্ছে কোন সাল হবে? এটা হচ্ছে, আমার সালটা আর মনে নেই, মোটামুটি ওই 80 থেকে 85-এর মধ্যে। হ্যাঁ তত মোটেই 79 থেকে 85 নিশ্চয়ই। তুমি বিশ্বভারতীতে যোগ দিয়েছিলে কবে? 79 সালের দুর্গাপুজোর পর। আবার সালটা ভুলে গেছি। দুর্গাপুজোর ছুটির পরে আমি যোগ দিলাম, মনে আছে সেটা 79 সাল, মানে সালটা বলছি, দিনটা ভুলে গেছি। 79 সাল, সবে পূর্ব ভারত বিরাট বন্যার কবল থেকে জেগে উঠছে আস্তে আস্তে। মনে আছে আমি 78-এর বন্যা, মুজফ্ফরপুর থেকে 79 আমি মুজফ্ফর থেকে আসছিলাম বর্ধমান। অনেক যেই পশ্চিমবাংলায় ঢুকলাম, চারদিকে তখনও জল রয়েছে, জলের মধ্যে গাছগুলো, বাড়িগুলো দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে আমরা বর্ধমানে এসে নামলাম এবং বর্ধমানে নেমে বামাখাপা টামাখাপা যেতে কোনো ট্রেন, আবার নামটা ভুলে গেছি, সেই বামদেব টামদেব এরকম কোনো একটা ট্রেন তখন ছিল, ওপাশের প্ল্যাটফর্ম থেকে ছাড়তো। সেখান থেকে সেই ট্রেন ধরে আমি শান্তিনিকেতনে এসে পৌঁছলাম, বিশ্বভারতী এসে পৌঁছলাম, বা বোলপুরে এসে যাই বলা যাক। এবং সহকর্মী কারা ছিলেন তখন? তখন সহকর্মী সব অনেকেই বিশিষ্ট মানুষজন ছিলেন। এই আমি বলি যে 80-র দশকটা হচ্ছে বিশ্বভারতীর, এটার মধ্যে বোধহয় একটুখানি আত্মশ্লাঘার ব্যাপারও আছে। 80-র দশকটা বিশ্বভারতীর একাডেমিক ইতিহাসে, বিদ্যাচর্চার ইতিহাসে খুব তাৎপর্যপূর্ণ সময়। প্রত্যেকটি বিভাগে এমন সব অধ্যাপকরা ছিলেন যারা বিশ্বভারতীর মুক্ত উজ্জ্বল করিয়েছিলেন, যাদের একটা সর্বভারতীয় বা সর্বদেশিক পরিচিতি ছিল। যেমন আমার বিভাগের প্রাচীন ইতিহাসের প্রধান ছিলেন অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়, যিনি সম্প্রতি প্রয়াত হলেন। তাকে বলা যায় প্রাচীন ভারত ব্যাখ্যার অন্যতম মৌলিক চিন্তাবিদ তিনি তখন ছিলেন। ইতিহাস বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক অসীম দাশগুপ্ত। তারও সমুদ্রের ইতিহাস, এই সমুদ্রের ইতিহাস জিনিসটা উনি অনেকখানি
যাকে বলে জনপ্রিয় করে তুললেন। সমুদ্রের ইতিহাস চর্চায় দিকপাল লোক ছিল অসীমবাবু। এরকম সব বিভাগে, বাংলায় ভবতোষ দত্ত, ভূদেব চৌধুরী, সুখপাল মুখোপাধ্যায়ের মতন দিকপালরা ছিলেন, সোমেনদা ছিলেন, ওদিকে শ্যামলদা ইংরেজি ছিলেন, ইকোনমিক্সে অশোক রুদ্রের মতন মানুষরা ছিলেন। অর্থাৎ প্রত্যেকটা আমরা থাকতে থাকতে কলা ভবনে তখন প্রত্যেকটা বিভাগ জল করছে। সোমনাথ হোর, সনৎকর, কল্পাদি গণপতি সুব্রমণ্যন, এরা সব তখন বিভিন্ন বিভাগে আছেন, সুভাষ রায়, একবারে জল করছে প্রত্যেকটা। বিজ্ঞানও এরকম সব অনেক উজ্জ্বল মানুষজন ছিলেন। কিন্তু যেটা সব কিছু ছাপিয়ে যেটা ছিল, যে তখন বিশ্বভারতীর ভৌগোলিক পরিসরটা হয়তো এতখানি বেড়ে যায়নি, এত ইনফ্রাস্ট্রাকচারও হয়তো এরকম হয়নি, অনেক বিরাট বাড়ি টাড়ি তৈরি হয়নি। অনেক ব্যাপারে আমরা পিছিয়ে ছিলাম। কলকাতা থেকে যাওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ট্রেন ছিল বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। কলকাতা থেকে বিশ্বভারতী পৌঁছতে অনেক সময় লাগতো। এবং বিশ্বভারতীতে এখন যেমন দেখি শান্তিনিকেতন চত্বরে অনেক ভালো ভালো ইটারিজ ইত্যাদি, ভালো সমৃদ্ধ দোকান, এসব প্রায় কিছুই ছিল না। ত্রয়ী আমাদের একমাত্র ভরসা ছিল, ত্রয়ীতে সব কিছুই পাওয়া যেত। সন্ধ্যেবেলায় বা বিকেল থেকে মিষ্টির মাক কাঁধে নিয়ে যারা মিষ্টি বিক্রি করতেন তারা ঘুরে বেড়াতেন। নবদ্বীপ ছিল, তারপর তো নবদ্বীপ আরেকজন কি যেন ছিল, সুখরঞ্জন, সুখদা, গদা বলতো, গদাদা, সুখরঞ্জন, এরা সব ঘুরে বেড়াতো। ছাত্র ছাত্রীদের মধ্যে আলাদা করে মনে আছে কিছু? এটা খুবই, আজকে এবারে আমি কত বছর বাদে 79-85-তে আমি বিশ্বভারতী ছাড়ি, আবার বিশ্বভারতী গেলাম 2014-তে, প্রায় 3 দশক পার হয়ে গেছে তার মাঝখানে। এবার গিয়ে দেখলাম দুটো, একটা পরিবর্তন হয়েছে, খুব তাৎপর্যপূর্ণ লেগেছে। সেটা হচ্ছে বিশ্বভারতীর যাকে বলে স্টুডেন্ট ডেমোগ্রাফি, সেটা অনেকখানি পাল্টে গেছে। আমি যখন প্রথম বিশ্বভারতী এসেছিলাম তখন বিশ্বভারতীতে ছিল মোটামুটি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বার্নপুর, ওদিকে চা বাগানগুলি বা ডিগবয়ের তেলখনি, এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা আসতো। আর কলা ভবন চিরকালই অনেক বাইরের ছাত্রছাত্রীকে আকর্ষণ করতো, কলা ভবন, সঙ্গীত ভবন। কিন্তু এইটা ছিল মোটামুটি যাকে বলে প্রিভিলেজড যে সম্প্রদায়, তাদের সন্তান সন্ততিরাই বিশেষ করে মেয়েরা পড়তো। এবং ছাত্রী সংখ্যা নিশ্চিতভাবে বিদ্যাভবনে ছাত্রদের চেয়ে অনেকটাই বেশি ছিল, এটা তুমিও মনে করতে পারবে। কিন্তু এবারে গিয়ে দেখলাম একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে। বিশ্বভারতীর এই যে সোশ্যাল ডেমোগ্রাফি, সেটা বদলে গেছে। এখন বিশ্বভারতীর ছাত্রদের বিরাট অংশ সেই অর্থে আন্ডার প্রিভিলেজ বা মাচ লেস প্রিভিলেজ এই সমাজের স্তর থেকে উঠে আসছে। ছাত্রদের একটা বড় অংশ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এসব জায়গা থেকে আসছে। এদের অনেকেই এই প্রজন্মই প্রথম বিশ্ববিদ্যালয়ে আসছে। সেটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন। এবং এদের অনেকেরই লেখাপড়ার ব্যাপারে প্রবল আগ্রহ, উৎসাহ আছে। দ্বিতীয় যেটা একটা বিরাট না হলো বেশ তাৎপর্যপূর্ণ সংখ্যায় মুসলমান সমাজ থেকে ছেলেমেয়েরা পড়তে এসছে। এবং এদের মধ্যে বিশেষ করে মেয়েরা, ছেলেদের কথা বলতে পারবো না কারণ আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের সংখ্যাই বেশি। মেয়েদের মধ্যে, মুসলমান মেয়েদের লেখাপড়ার প্রতি তীব্র উৎসাহ আমি লক্ষ্য করেছি। আমি থাকতেই বেশ কয়েকটি মুসলমান মেয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েটে পড়েছে বা মাস্টার্সে পড়েছে, তারা সত্যি মানে পড়াশোনার ব্যাপারে গভীর নিষ্ঠা, এবং নিষ্ঠার নানা বিষয়ে আগ্রহ আছে, সেই আগ্রহ দেখিয়েছে। এবং পরীক্ষার ফলেও দেখা গেছে তাদের সেই আগ্রহ, তাদের সেই নিষ্ঠা পরীক্ষার ফলেও প্রতিফলিত। পরবর্তী জীবনে তারা কি ধরনের কাজ করেছে গৌতম দা? পরবর্তী জীবনে অনেকেই বিশ্বভারতীর একটা এর মধ্যে চিন্তার কোথাও একটা গণ্ডগোল আছে। বিশ্বভারতীর
ছাত্রছাত্রীরা বেশিরভাগই মনে করে যে তাদের স্বাভাবিক গন্তব্য হচ্ছে স্কুলগুলোতে পড়ানো বা কলেজগুলোতে পড়ানো। আমি তো অনেকবার বলবার চেষ্টা করেছি যে ব্যাংকে যাও, ব্যাংকের পরীক্ষা দাও, এর পরীক্ষা দাও, স্টেট সার্ভিসের পরীক্ষা দাও, সেন্ট্রাল সার্ভিসের পরীক্ষা দাও, কিন্তু তাতে খুব বেশি লোককে আমি উৎসাহিত করতে পারি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশ তাৎপর্যপূর্ণ সংখ্যায় স্কুল, কলেজ, কেউ কেউ বিশ্ববিদ্যালয়েও গেছে। তো 85 সালে তুমি কোথায় গেলে? বিশ্বভারতী থেকে? বিশ্বভারতী ছেড়ে আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, একেবারে শিলংয়ের পাহাড়ে চলে গেলাম। যে রবীন্দ্রনাথ পর্বতে আর সর্বতে মিলিয়েছিলেন, সেই শিলং পাহাড়ে চলে গেলাম। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, 79-85টা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ অনেক মানুষের স্নেহ, ভালোবাসা মানে অকারণেই আমি পেয়েছিলাম। তার জন্য যেমন আমার প্রতিবেশী ছিলেন অত্যন্ত প্রবীণ, বর্ষিয়ান, অত্যন্ত সম্মানিত অর্থনীতিবিদ অমিয় কুমার দাশগুপ্ত, তার স্নেহ আমি প্রবলভাবে পেয়েছিলাম। তেমনি এটা আমার ভাবলে গল্প বলে মনে হয় যে সোমনাথ হোড়, বাসুদেব দা, উনিও গত হয়েছেন, এবং আমরা প্রায় প্রত্যেক দিনই একটা নির্দিষ্ট সময় নবদ্বীপের দোকানে গিয়ে কচুরি আর চা খেতাম। এবং যখন সোমনাথ দা গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তখন আমি আর বাসুদেব দা নিজেদের মধ্যে বলাবলি করতাম যে সোমনাথ দার এই অসুস্থতাতে আমাদের একটা ভূমিকা আছে, প্রত্যেক দিন এই অসময়ে চা এবং কচুরির একটা ভূমিকা আছে। কিন্তু আরও যেন তাৎপর্যপূর্ণ ছিল যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এত হয়নি, কম্পিউটার, মোবাইল ইত্যাদি ছিল না, টেলিফোন একটা গুরুতর ব্যাপার ছিল, অল্প লোকের বাড়িতেই টেলিফোন ছিল। কিন্তু মানুষের সংযোগটা খুব স্বাভাবিকভাবেই ছিল। আমি 75 থেকে 79 থেকে 85 এই সময়ের মধ্যে আমি মনে করতে পারি না কোনো সন্ধ্যা আমরা আড্ডা দিনই আমার কোনো সন্ধ্যা হয়নি। কখনো নবদ্বীপের দোকানে, কখনো রাস্তার উপর দাঁড়িয়ে, কখনো ঘোষের দোকানে, কখনো জজদার ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের পিছনে যে কোয়ার্টার, তার বারান্দায়, কখনো সুব্বায়দার ঘরে, কখনো রবিদুল্লাহ চট্টোপাধ্যায়ের 45 এবং তারপরে রতন কুঠির বাড়িতে, নানা জায়গায় অন্যান্য বিষয়ে মাস্টারমশাইদের বাড়িতে নানা আমাদের আড্ডা জমতো। কিন্তু এবারে গিয়ে দেখলাম সেই ব্যাপারটা প্রায় লুপ্ত হয়ে গেছে। সবাই বাড়িতে টেলিভিশন দেখছেন, মোবাইল এবং কম্পিউটার নিয়ে ব্যস্ত আছেন, এই সামাজিক সংযোগটা কমে গেছে। আমার মনে আছে একটা ঘটনা আমি বলতে চাই। আমাদের একজন জুওলজির খ্যাতিমান শিক্ষক, পরে তিনি বিশ্বভারতী ছেড়ে বসে ছুটে চলে যান। তিনি ভারত সরকারের কাছ থেকে একটা বড় অনুদান পেয়েছিলেন তার ল্যাবরেটরিটাকে আপগ্রেড করার জন্য, এবং সেই উপলক্ষে একদিন তার ল্যাবরেটরিতে দুপুরবেলা কফি খেতে চলে গেলাম আমি এবং আমার সমকালীন এক সহকর্মী, যিনি পরে উপাচার্য হিসেবে খুব খ্যাতি অর্জন করেছেন। আমরা সাইকেল চালিয়ে চলে গেলাম সেই অধ্যাপকের ল্যাবে কফি খেতে। এইরকমভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ, এবং তার কিছুটা আঁচ আমি পেলাম যখন আমি 2014 যখন ফিরে গেলাম। হঠাৎ একদিন দেখলাম, আমি তখন দক্ষিণপুরে থাকি, প্রায় 2 বছর কেটে গেছে বিশ্বভারতীতে। হঠাৎ দেখলাম সকালে আমাকে নিচ থেকে বুক জোরে জোরে ডাকাডাকি করছে। নেমে এসে দেখলাম দীপক আচার্য কেমিস্ট্রি দাঁড়িয়ে আছেন। উনি বললেন যে আমি তো জানতাম না তুমি এসছো, আজকে কালোর দোকান কে যেন বললো তুমি এখানে বছর 2 বলে আছো, তাই খুঁজতে খুঁজতে তোমাকে এলাম। এত আমার ভালো লাগলো। দীপক দার সঙ্গে তখন খুব যোগাযোগ ছিল, গল্প হতো, আড্ডা হতো, নানা রকম। এখন দীপক দা নিজে গাড়ি ড্রাইভ করে আমাকে দেখতে এসছেন, গল্প হলো, এবং যাওয়ার সময় গাড়িটা একটু বিপর্যয়ে পড়ে নর্দমায় পড়ে গেছিলো, তখন লোকজন ডেকে তাকে ঠেলে তোলা হলো। মানে এইরকম একটা কি বলবো, একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, এইরকম একটা পারস্পরিক যোগাযোগটা মানে সম্পর্ক ছিল। তখন পোস্ট অফিসটা ছিল সামাজিক মিলনের কেন্দ্র। প্রত্যেক দিন যখন প্রথম চিঠি বিতরণের আগে আমরা কেউ আশা করতাম যে পোস্টম্যান আমাদের বাড়ি আসবেন। আমরা সবাই ওখানে গিয়ে দেখুন আমার কে আছে, নাম বললেই বার করে দেবো। আমার মনে পড়ছে ওইখানে কে আসতেন না, কালিদাস ভট্টাচার্য মশাইদার অতি জীর্ণ ছাতা নিয়ে রিক্সায় করে আসতেন এবং খোঁজ করতেন যে ওর কিছু আছে। কণিকা বন্দ্যোপাধ্যায় রিক্সা থেকে নামতেনই না, রিক্সায় বসে থাকতেন, তার রিক্সাওয়ালা গিয়ে তার ডাক সংগ্রহ করতো। সোমনাথ দা, কল্পাদি গণপতি সুব্রমণ্যম থেকে আরম্ভ করে প্রায় সমস্তই লোক, এবং আমাদের মধ্যে চ্যাংড়া, যখন আমরা চ্যাংড়াই ছিলাম
কেননা সবাই ওখানে চিঠিপত্র কালেক্ট করতে যেতাম এবং সেইটা একটা সামাজিক যোগাযোগের কেন্দ্র ছিল। নানা রকম খবর, নানা রকম গল্প ইত্যাদি হলো। শ্যামলীদির সঙ্গেও তো আপনার খুব ঘনিষ্ঠ। শ্যামলীদি আমাকে বেশ স্নেহ করতেন, তবে দু একবার খুব বিরক্ত হয়েছিল আমার উপরে। একটা ঘটনা বিশেষ করে মনে পড়ে যে আমরা সেন্ট্রাল অফিসের সামনে মে দিবস করছি, হঠাৎ শ্যামলীদি ব্যস্ত হয়ে এসে হাজির হলেন। এসে বললেন, এই এরা সব বাইরের লোক, এরা সব শান্তি নষ্ট করছে, আজকে মে দিবস করছে, কালকে আরেকটা কিছু করবে, রবীন্দ্র ঐতিহ্যের সঙ্গে মে দিবসে কী সম্পর্ক আছে বলে বকাবকি করে চলে গেলেন। কিন্তু শ্যামলীদি বলেই আমরা তাদের খুব অফেন্ডেড হইনি। একটু যে খারাপ লাগেনি তা নয়, কিন্তু অফেন্ডেড হইনি। শ্যামলীদির বিচিত্র রান্না তো খেয়েছেন। যে বাড়িতে পরে আমাদের ধীরেন্দ্র বর্মন নাতি একটা চমৎকার বিরিয়ানি দোকান করেছিল, বিবেক আর একটা সাথে বিশিষ্ট চরিত্র। বড়দা থেকে মাস্টার্স করে হলো পেইন্টিংয়ে করে, সে বিরিয়ানি প্রথমে দোসার দোকান, তারপরে রতনপুলি দোসার দোকান করেছিল, তারপরে বিরিয়ানি, তারপরে একবার দেখা হলো তখন ও টোটো চালাচ্ছে, এখনো টোটোই চালাচ্ছে। বিচিত্র সেসব বিচিত্র মানুষ ছিল বলে শান্তিনিকেতনটা আছে, বলে শান্তিনিকেতনটা এখনো সত্যি তাই। ওটাকে অনেকেই চেষ্টা করেছে ওটাকে একটা স্ট্রিমলাইন করে একরকম শান্তিনিকেতন বিশ্বভারতী, ভাগলপুর, মিরাট, পাটনা বিশ্ববিদ্যালয়ের মতন হয়ে যাবে এরকম একটা চেষ্টা ছিল, কিন্তু আমার বিশ্বাস যে সেটা শেষ পর্যন্ত সফল হয়নি। বলছি নেহু আর বিশ্বভারতীর মাঝে, নেহু আর বিশ্বভারতীর নেহু থেকে আমি চলে এলাম খানিকটা আকস্মিকভাবে, না এলেই বোধহয় ভালো হতো শেষ পর্যন্ত। এখন মনে হয় আমার মধুরিমা ওখানে ওখানকার প্রধান মেয়েদের কলেজ সেন্ট মেরিজে বাংলা পড়াচ্ছিল, ভালোই ছিলাম বিশ্ববিদ্যালয়ে যেমন হয়। নেহু তো একটা অন্য চরিত্রের বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী স্থানীয় যে জনজাতিগুলো, খাসি, গারো, নাগা, মিজো, এইসব সম্প্রদায় থেকে উঠে এসছে, বাঙালি অসমীয়া ছেলে মেয়েও আছে, এবং তারা মোটামুটি জীবনটাকে সরাসরি সাদা কালোয় দেখে। এটা বাঙালিদের সঙ্গে বা সমভূমি মানুষের সঙ্গে ওদের একটা বড় পার্থক্য, জীবনটাকে মোটামুটি সাদা কালোয় দেখে। আমাকে আমার এক নাগা ছাত্র বলেছিল, দেখো আমাদের নাগাদের কোনো আউটসাইডার কনসেপ্ট নেই। আমি বললাম কেন? বললো সহজ, আমরা যাকে পছন্দ করি না গেট রিড অফ হিম। খাসি ভাষায় ডাকার মানে যারা মাছ খায় তারা হচ্ছে আউটসাইডার, এরকম সব শব্দ আছে অনেক, কিন্তু আমাদের নাগা পারসেপশনে আউটসাইডার ব্যাপারটা খুব স্পষ্ট নয়। আমরা যাকে ইফ উই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ উই গেট রিড অফ। মাস্টারমশাইদের ওখানে বিশ্বভারতীর দাদা, এবারে আমি এইটা বলে রাখি, এবারে আমি গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে বিশ্বভারতী হঠাৎ সবাই স্যার বলা শুরু করেছে। এর চেয়ে কদর্য বিষয় কিছু হতে পারে না। সবাইকে স্যার বলছে, উপাচার্য সব মাস্টারমশাইরা ধারজারি, মাস্টারমশাই বুড়ো মাস্টারমশাই ছোট সবাই উপাচার্যকে স্যার বলছে, আমাকে ছাত্র একাংশ স্যার বলছে। প্রত্যেককে বলি এখানে স্যার বলায় প্রশ্নই নেই। দাদা চমৎকার চলছে, দাদা ঠিক আছে, দাদা বললেন বরং নিজেকে বুড়ো বলে মনে হয় না। একটা অন্তরঙ্গতা বা পারস্পরিক সম্পর্কের একটা স্পর্শ থাকে। এটা এত আমার কুৎসিত লেগেছে বলবার না। এবারে বিশ্বভারতী কি গভীর বেদনা পেয়েছি ঘটনাটা, যে হঠাৎ স্যার বলা শুরু হয়ে গেল। হ্যাঁ, তো ওদের একবার যদি ওদের মাথায় এটা ঢোকে যে স্যার সেনগুপ্ত, কি স্যার ভট্টাচার্য, কি স্যার ডেভিড, এরা আমাদের জন্য আমাদের ব্যাপারে এরা সিরিয়াস সিনসিয়ার, তাহলে ওরা মানে গো আউট অফ ওয়ে তোমার পাশে থাকবার জন্য সব কিছু করবে। কিন্তু যদি মাথায় একবার ঢোকে যে না এ লোকটা তাহলে কিছুকে বিয়েই করবে না, ক্লাস করবে না, কেউ বিয়ে করবে না এরকম। কিন্তু আমার সৌভাগ্য যে আমি যে 6 বছর ওখানে ছিলাম, এই উত্তর পূর্ব ভারতের জনজাতি ভুক্ত ছাত্রছাত্রীদের বিপুল ভালোবাসা পেয়েছিলাম এবং আমার বাড়িটা আমার
ফায়ার ব্রিগেডের যে বাড়িতে আমি থাকতাম সেটা ছাত্রছাত্রীদের নিয়মিতই আমার বাড়িতে ছাত্রছাত্রীরা এসে হাজির হতো, খুব মধুরী ভাষণ ওদের। আমার নাগা ছাত্রীদের খুব ভাব ছিল, ওরা প্রায় মধুরীবাকে ভয় দেখাতো যে তোমাকে আমরা শিগগিরই ডগ মিট খাওয়াবো ইত্যাদি। খাওয়ানি শেষ অব্দি? না, খাওয়াইনি, খাওয়ালে তো না বলা যেত না, হয়তো কিন্তু খাওয়াইনি আমাকে। খুবই আমার এক ওখানে খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল ডেভিড সিএম নিয়ে কাশি, সে তো পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানও হয়। ও যখন ইউপিএসসি চেয়ারম্যান তখন আমি তো সব দিল্লি ছাড়ার পর একবার গেছি, তখন ওকে ফোন করলেন কেমন আছে, বললাম এসো না আমার বাড়িতে। তো বাড়ি গেলাম, সেদিন ও নিজে হাতে একটা বেক করে একটা কেক প্যাক ট্যাক করে বললো এইটা তুমি নিয়ে যাও, নিয়ে তুমি খেয়েও বাড়ি নিয়ে গিয়ে। এইরকম সম্পর্ক ছিল আমার। 1990 যখন পশ্চিমবাংলায় চাকরি করতে এলাম তখন আমি বুঝলাম যে আমরা একটা মিউজিয়ামকে নতুন করে তৈরি করলাম, স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম যেটা ছিল সেটা বেহালায় রায়দের একটা বাড়িটা আমি ইমপ্রেসিভ, কিন্তু মিউজিয়ামের জন্য তো হয়নি। সেই তার বিভিন্ন ঘরে কিছু জিনিসপত্র সাজানো থাকতো, কালেকশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু যা হয় বড় লোকের বসত বাড়ি তো তা সেই জন্য আমরা পাশে একটা চত্বরে একটা নতুন 4তলা বাড়ির পরিকল্পনা করলাম। আমি আর্কিওলজি ছেড়েছি কবে 2010 জানুয়ারিতে, আজ 2024 দোতলা আমার সময়, তারপর আর কিছু হয়নি। সেখানে যদি তোমরা যাও দেখবে কিরকম আমরা চেষ্টা করেছি নতুন ধরনের ওয়ে অফ ডিসপ্লে। যেমন ঢুকেই একটা গ্যালারি আছে যেখানে বাংলার প্রত্নতত্ত্বের একটা সার্বিক চিত্র খুব মানে দেখানো আছে, তার সঙ্গে বাংলার প্রত্নতত্ত্বকে পুনরাবিষ্কার করায় যে মানুষগুলির বিশিষ্ট ভূমিকা ছিল তাদের ছবি, তাদের লেখা। সে লেখার মধ্যে বঙ্কিমচন্দ্রেরও ইতিহাস ভাবনার উদ্ধৃতি আছে, রবীন্দ্রনাথ আছে, এরকম একটা আছে। তারপরে একটা গ্যালারিতে বাংলার বিশেষ করে মুর্শিদাবাদ ওই স্থানীয় স্কুলের পেন্টিংয়ের একটা গ্যালারি, উপরে খুব বড় গ্যালারি জুড়ে বাংলার প্রাচীন বাংলার ভাস্কর্যের যে বৈচিত্র্য সেটা দেখানো আছে। তার পাশে একটা সেই গ্যালারি খুব তাৎপর্যপূর্ণ। আমরা একটা 10 বছর ধরে মালদা জেলায় একটা বৌদ্ধ বিহারে আমরা উৎখনন করেছিলাম জগজীবনপুর করে, সেটাকে আমরা ওখানে রিকনস্ট্রাক্ট করেছি ওই গ্যালারিতে। তারপরে একটা গ্যালারি আছে টেরাকোটা, মাঝখানে ছোট ব্রঞ্জ গ্যালারি আছে ব্রঞ্জের। এরকম করে নতুন ওয়ে অফ সিইং আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম, এবং তার অংশ হিসাবে আমরা চেয়েছিলাম যে বাংলার আর্কিওলজির চেহারাটা কি, সেটা কতগুলো অরিজিনাল অবজেক্ট, কতগুলো রেপ্লিকেটেড অবজেক্টের মাধ্যমে এবং ছবির মাধ্যমে একটা বাসে সাজিয়ে নিয়ে বাসগুলো গ্রামে গ্রামে মফস্বল শহরে যাবে, মেলাগুলোতে যাবে, লোকজন দেখবে। ভালোই শুরু হয়েছিল, তারপরে কিছুদিন বাদে বাসটা এখন অচল হয়ে পড়ে আছে। তাহলে এখন ওই বিভিন্ন সেমিনার টেমিনার ইত্যাদি এখন কিছু না, এখন বাড়িতে বসে পা নাড়া। না, এই তো আমি শুনি যে এইখানে ওইখানে সব অতিথি করে নিয়ে যাচ্ছে বক্তৃতা দেওয়ার জন্য। অতিথি করলে একটা গলায় একটা উত্তরীয় দেয়, যেগুলো মধুরা দ্রুত কি বলে ওদের উর্নিয়া দুপাট্টা বানিয়ে ফেলে, আর একটা মূর্তির ক্লাসটা কাজ দেয়, সেটা আমি লোকজনকে দিয়ে দিই। আর কোথায় রাখবো? আরে বুড়ো লোকের তপন রায়চৌধুরী ওর আত্মজীবনীতে লিখেছে বাংলা নামায় যে একটা বয়সে, হ্যাঁ, অ্যানেকডোট তো না, বলে ডোটেজ। এখন তো ডোটেজ। কিন্তু শান্তিনিকেতনের প্রথম 5 বছর গান ফরমেটেবল। সবার কথা বলতে হয় যে ছাত্রছাত্রী অভিক চন্দ্র, চেন অভিককে? তোমার নেম স্যার অভিক চন্দ্রকে আমরা একদল ছেলে মেয়েকে নিয়ে আমরা আর এনশিয়েন্ট হিস্ট্রি একসাথে দক্ষিণ ভারতে এক্সকারশনে গেছি। ম্যাড্রাস, তখনও ম্যাড্রাস রেল স্টেশনে নেমে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি বা বাসের জন্য অপেক্ষা করছি। বিরাট বিরাট যখন ওখানে হয় বিরাট বিরাট সব ডিসপ্লে পোস্টার্স, ধরুন লেখা, সব নাম টাম লেখা আছে, নামগুলো মনে নেই।
অভিক একটা স্কেচ পেন নিয়ে রেলিং এর উপর দাঁড়িয়ে লিখে দিল অ্যান্ড গৌতম দা। অভিকের অনেক গল্প আছে। অভিক আমাকে মাঝে মাঝে অভিচন্দ্র তো খুব গুরুত্বপূর্ণ পরিবারের সন্তান। রানীদির কাছে নিয়ে গেল, যত্ন করে অনিলচন্দ্র রানীচন্দ্রের নাতি, মিষ্টি মিষ্টি খাওয়ালেন। কিন্তু আমাকে অভিক আমাকে মাঝে মাঝে গৌতম দা, ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট R.N.T ওয়াজ গ্রেট পোয়েট? আমার R.N.T কি রথীন্দ্রনাথ নাকি? আর কেউ এরকম রঙিন ছাত্রছাত্রী আর কারোর কথা মনে পড়ে? শুভ বসু। হ্যাঁ, শুভ বসু একজন কালারফুল ছাত্র। আর শুভর পিতৃদেবের সঙ্গে আপনার খুব বিরুদ্ধতা ছিল, শুভর পিতৃদেবের সাথে। উনি তো মানে উনি থাকলে এই গল্পদাদুর আসরটাও ঠিক জমাতে পারতেন। নীলুদাকে তোমার মনে আছে? মনে আছে। আছে, নীলেন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী, এইসব এরা সত্যি মানে সত্যিকারের গল্পের উপাদান। বিপু বিরাট জমিদার বাড়ির ছেলে। দিলুদা নাকি আত্মীয় স্বজনে শুনেছি, দিলুদা সকালবেলা ঘুম থেকে উঠেই চা লাগতো, ওর চায়ের কাপ নিয়ে বেয়ারা দাঁড়িয়ে থাকতো, ডাকবে না। দিলুদা উঠলেন না, এক কাপ চা ফেলা গেল, 2 কাপ, তৃতীয় কাপের সময় হয়তো নীলুদা উঠে হাত বাড়িয়ে দিলে তোমাকে চা দেওয়া। সেই নীলুদা কি জীবনের সমস্যা, সেই জীবনটা তো একদম একা একা। ওই গোবিন্দরা তো ওর বাড়িতেই থাকতো। গোবিন্দর ছেলে তো এখন খুব বড় ব্যবসা করছে। হ্যাঁ জানি, গাড়ির ব্যবসা করে না? গৌরব গাড়ির ব্যবসা, বাড়ির ব্যবসা নানান রকম করছে এখন। মনে হচ্ছে পরিকর্মা ছেলে। নীলুদার বাড়িতে আমরা অনেকবার, বেশ কয়েকবার খেতে গেছি। গোবিন্দ সেই সম্ভার দোকান তো আর নেই না। তুমি যে ত্রয়ীতে সব পাওয়া যেত বলছো, সব না, মুদির দোকানে মানে চাল ডাল এগুলো তো আর ত্রয়ীতে থাকতো না। না, কিন্তু ত্রয়ীতে ধর খুব ভালো উৎকৃষ্ট জিঞ্জার বিস্কিট পাওয়া যায়, যেটা এখন আর পাওয়া যায় না। প্রিয়াতে আমরা মাঝে মাঝে সন্ধ্যে, ওই পেট্রোল পাম্পের পাশে, সিনেমা হলটার পাশে, প্রিয়াতে প্রায় মাঝে মাঝে আমরা সন্ধ্যেবেলা খেতে যেতাম। প্রায় বাঁধা মেনু, পরোটা এবং মাংস, মোগলাই পরোটা আর পরোটা এই খাওয়া হতো। এবং অনেক বিরাট দল, তারা অনেকে এদিক ওদিক চলে গেছেন, কেউ গত হয়েছেন সেসব। এবং পুরোপুরি গেস্ট হাউসের খাবারটা রিজনেবলি খারাপ ছিল, মানে কত 4 টাকা না 5 টাকা প্লেট নিতে হচ্ছে, আর কি ভাব ডাল তরকারি মাছের ঝোল এই পাওয়া যেত। কিন্তু অমূল্য জানা বলে একজন লোক চালাতো, তাকে তো আমার সেখানে যায় না। অমূল্যদার একটা স্পেশাল ডিশ ছিল 10 টাকা, তাতে একটা ফ্রাইড রাইস বসে কিছু, একটা মাংস আর মাছের টুকি আলু ভাজা সহ। কি করে 10 টাকাটা পাওয়া যেত অনেক আগেকার কথাই, 1979-80 কথা। সেটা আমাদের খুব প্রিয় ছিল। বিশ্বভারতীটা আমার বারবারই বিশ্বভারতী প্রসঙ্গ এইটাই বলতে চাই, একটা খুব বিশ্বভারতী ভেরি ভেরি ইন্টিমেট স্পেস। সবাই সবাইকে জানতো, সবাই সবার পেটের কথা জানতো, একটু কি বলে নিন্দামন্দ এসবও করতো, কিন্তু একটা পরস্পরের সঙ্গে যোগাযোগ। এখন একটা ইন্টিমেট স্পেস থেকে বিশ্বভারতী হ্যাজ নাও বিকাম অ্যান ইনডিফারেন্ট টেরেন, যেখানে কারো সেই অর্থে কেউ নোবডি বিলংস টু দ্যাট টেরেন। অরুণ নাথ তো ওদের আর্কিওলজি না, ভালো কম্পিটেন্ট স্কলার। ওই আরেকজন ইন্দ্রদা বললেন খুব দারুণ একটা ছেলে এসছে, খুব ভালো রান্না করে। বইও লিখেছে রান্না। কিন্তু বলছি যে ইন্দ্রদার কাছে কে কেন ভালো সেটা সবসময় বোঝা যেত না। ইন্দ্রদার কি একবার ইন্দ্রদা একবার ওই নয়না দেবী এসছেন ইন্দ্রদার বাড়িতে, তো আমাদের সন্ধ্যেবেলা গেছি, গান টান হলো। পরের দিন ইন্দ্রদা নয়না দেবী চলে গেলেন, সন্ধ্যেবেলা ইন্দ্রদার সাথে দেখা হয়ে আরে ভাইয়ারা কেলো হয়ে গেল। কি কেলো? আমার কাছে তো একটাই মশারি ছিল, সেই মশারিটা নয়নাদেবীকে দিলাম, তাতে অনেকগুলো ফুটো, মহিলা রাত্রিবেলা ঘুমোতে পারেননি মশারি। তাহলে আপনি করে ঘুমোর মশার আমি বললাম হ্যাঁ মালটাল খেলে আর কিছুই মশার কামড়ালে কিছু লাগবে না। বাড়িতে অস্তাবস্তি গৌরী
খুব যত্ন করতে হবে। নূরে আমাদের চেয়ে ছোট হতে পারে। সীতাবতাকে আমরা চিনি যত বদরসিকতার জন্য। হ্যাঁ, আমাদের সঙ্গে বেশ বন্ধুত্ব ছিল মেয়ে শ্যামলী বলে, সঙ্গীত ভবনের। শ্যামলী এলেই অসুবিধা উচিত, শ্যামলী আমার গাই। ওদের বাড়ি তখন এমন ছিল, একদিন সন্ধ্যেবেলা অসুবিধা ওদের বাড়ি যাওয়ার অল্প দিন বাদই গান টান হচ্ছে, অনেকক্ষণ গান হতে হতে রাত্রি হয়ে গেছে। টেলিফোন করে হস্টেলে বলে দিল যে শ্যামলী এখানে আছে, ওরা একটু যেতে দিলাম। ভাববেন না একজন বিদ্যাভবন একজন মাস্টারমশাই পৌঁছে দিয়ে। এখন এই যে ব্যাপারটা, এইসব আর এগুলো আমি এবারে বিশ্বভারতী গিয়ে ভীষণ মিস করেছি। মানে ব্যক্তি মানুষের সম্বন্ধে মানুষের একটা অন্যদের আস্থা বোধ, এগুলো কিছুই নেই। কারণ সবাই সবাইকে রিডিকিউল করার চেষ্টা করছে, কিংবা সবাই পিছনে নিন্দা করছে। এই বিশ্বভারতীর টিচিং কমিটির চেহারাটা অনেকখানি বদলে গেছে, তার ফলে এটা হয়েছে।